ঝিলমিল আর কথাই বাড়ল না। কথা বাড়িয়ে লাভও নেই, তা সে ভালো করেই জানা। গত 20 দিন ধরে এভাবেই কেটেছে। শুরুর দিকে সেই বিরক্তি আর কান্না এখন আর সেভাবে আসেই না। এক প্রকার বাধ্য হয়েই অভ্যাসে পরিণত হয়ে গেছে ব্যাপারটা। বেশ কয়েকটা আইটেম সে ইদানিং ভালোই শিখে নিয়েছে। এই 20 দিনে ঝিলমিলের হাতে রান্না ছাড়া এই বাড়ির একটা দানাও খাবার পেটে তোলেনি লোকটা। সাথে ঝিলমিলকেও খেতে দেয়নি। এই নিয়ে প্রায় চঞ্চল সাহেবের সাথে বাড়িতে তর্ক হয়, কিন্তু তাতে কোনো ফল মেটেনি। এত নিষেধের পরেও ঝিলমিলকে কিচেনের কাজগুলো থেকে কেউ রেহাই দিতে পারেনি। আর এর সাথে তো আছে প্রতিদিন লোকটার পরিহিত কাপড় ধুয়ে পরিষ্কার করার এক অলিখিত নিয়ম তো আছে। মাঝখানে কেটে গেছে আরও 2 দিন। সন্ধ্যায় জিহানকে কোলে নিয়ে লিভিং রুমে বসে টিভি দেখছিল আলতাফ চৌধুরী। নাজমা বেগম হয়তো নূরজাহান চৌধুরীর রুমে গিয়েছেন। ঝিলমিলের সাথে বারিশের বিয়ের আগে প্রায় শিউলি বেগমের কাছে তিনি যেতেন। শিউলি বেগম এ বাড়িতে আসতেন, তবে ইদানিং আর আসা যাওয়া হয় না। নূরজাহান চৌধুরী ইচ্ছে করে ঝিলমিলকে এ বাড়িতে আনেন না। বিয়েটা হয়েছে ঝামেলার মধ্য দিয়ে। এখন মেয়েটা এখানে নিয়ে এলে তার বড় ছেলে আলতাফ চৌধুরী যে নিশ্চিত নতুন কোনো ঝামেলা পাকাবেন তা তিনি খুব ভালো করে জানেন। ওইদিকে আবার বারিশেরও নিষেধ, ঝিলমিল যেন এই বাড়িতে দিকে পা না বাড়ায়। এভাবেই চাইলে আর মেয়েটা নিজের বাড়িতে আসা হয়ে ওঠে না। কতদিন হয়ে গেছে আলতাফ সাহেব তার একমাত্র কলেজের টুকরো মির্জাকে কাছ থেকে দেখেন না। পাশের বাড়িতে থাকে, অথচ চোখের কত আড়ালে। ভাবতে ভাবতে এই বুকের ভেতরটা হু হু করে উঠল তার। নিজের স্ত্রীকে মৃদু কণ্ঠে ডেকে বললেন, নাজমা, একটু নিচে আসো তো, 1 কাপ চা বানিয়ে দাও। কোলে থাকা ছোট্ট জিহানের মাথায় হাত বুলাতে বুলাতে তিনি নিচের স্বরে শেখাতে লাগলেন, তোমার মা নিচে আসলেই তুমি কান্নাকাটি শুরু করবে, বুঝলে? বলবে বাবাকে নিয়ে আপুকে দেখতে যাব। জিহান সহজ সরল মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা। কিছুক্ষণ পর নাজমা বেগম নিচে নেমে এলেন, আর তার পেছন পেছন এলেন নূরজাহান এবং বাবা। সেখানে বুলি মনে রেখে জিহান সাথে সাথে দাদিমার দিকে তাকিয়ে ঘ্যান ঘ্যান করে উঠল, দাদুমণি, আমি আপুকে দেখতে যাব। কতদিন আপুকে দেখি না। আমি বাবার সাথে এখনই আপুকে দেখতে যাব। নূরজাহান চৌধুরী জিহানের মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলেন, আরো কিছুদিন যাক দাদু ভাই, তারপর যেও। না, এখন। ভিডিও কল করে দেখে নিও। আর তোমার বাবা ওখানে যাবে না। কেন যাবে না? বাবাই তো আমাকে বলল কান্নাকাটি করতে। আলতাফ সাহেব চরম বিপদে পড়ে শুকনো গলায় কেসে উঠলেন। নূরজাহান চৌধুরী ছট করে ছেলের দিকে ঘুরে এক জোড়া তীক্ষ্ণ চোখ রাখলেন ছেলেকে। দুটো কড়া কথা শোনাতে যাবেন, ঠিক তখনই বাইরে থেকে এক অপরিচিত গলার স্বর আওয়াজ ভেসে এলো, ভেতরে আসবো? লিভিং রুমে সবার নজর চলে গেল সদর দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের বেশ লম্বা চড়া এক যুবক। মার্জিত পোশাক, পরিপাটি আর বেশ ফিটফাট দেখতে। আলতাফ চৌধুরী এক মুহূর্ত নিবিড়ভাবে দেখলেন, তারপর চিনে ফেলে চড়া হেসে বলে উঠলেন, ফাহিম না তুমি? কতদিন পর, আসো আসো, ভিতরে আসো। ফাহিম মুখে বিনত হাসি ফুটিয়ে এগিয়ে আসতে আসতে বললেন, চিনতে পেরেছেন তাহলে স্যার? চিনব না আবার? তুমি যে আমার কত প্রিয় ছাত্র ছিলে তা তো সবাই জানে। জি স্যার, আশা করি এখনো প্রিয়ই আছি। অবশ্য অবশ্য। আলতাফ চৌধুরী ছেলেটাকে উপর নিচ ভালো করে পরখ করে নিয়ে বললেন, বেশ পরিবর্তন এসেছে তোমার মাঝে। তা হঠাৎ কি মনে করে এলে বলো তো? আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম স্যার, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, সাথে ঝিলমিলকেও একটু দেখে যাই। কলেজে কয়েকদিন ধরে ওকে দেখছি না নিয়মিত। ও কোথায়? নূরজাহান চৌধুরী আর নাজমা বেগম মুখে খুলে কিছু বলতে চাচ্ছিলেন যে ঝিলমিল এখন তো শ্বশুরবাড়িতে আছে, কিন্তু তার সামনে কোনো সুযোগ না দিয়ে আগে আলতাফ চৌধুরী তৈরি করে বলে উঠলেন, ও তো এখন ওর নানি বাড়িতেই গেছে। ওহ তাই? তা ফিরবে কবে? এরপর আর কিছুক্ষণ ফাহিমের সাথে সাধারণ খবরাখবর নিয়ে এসে বললেন, আলতাফ সাহেব এই তো কিছুদিন থাকবে সেখানে, খুব দ্রুত চলে আসবে। কিছুক্ষণ কুশল বিনিময় শেষে ফাহিম বিদায় নিয়ে চলে গেল। ফাহিম ত্রিসীমার বাইরে যেতে নূরজাহান চৌধুরী ছেলের দিকে তাকিয়ে রাগে ফুসফুস করে উঠলেন, তুমি ছেলেটার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে বললে কেন আলতাফ?
কি চাচ্ছটা কি তুমি? আতপ চৌধুরী গভীর মুখে মায়ের দিকে তাকালেন। বুঝতে পারছেন আম্মা, দিয়ে দেবো আমি এই ছেলের সাথে। দেখলে কত ভদ্র আর মার্জিত ছেলে, কথাবার্তা কেমন চমৎকার। আর ছেলেটাও নিশ্চয়ই আমার মেয়েকে পছন্দ করে, নয়তো হুট করে ঝিলমিলের খোঁজ নিতে আসবে কেন? তাই আমি যেভাবেই হোক আমার মেয়েকে ওই বেয়াদবটার কাছ থেকে ফিরিয়ে আনবো, আর এই ফাইমের সাথে ওর আবার বিয়ে দেবো। পরীক্ষা শুরু হওয়ার পর ঝিলমিলের পড়ার চাপ আরও বেড়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে এসে রান্নাঘরে খাবার খেয়ে পড়তে বসা, আবারও সকালে পরীক্ষা দিতে যাওয়া। পুরো সপ্তাহ এভাবেই কেটে গেল। আরও কয়েকটা পরীক্ষা আছে, তাহলেই শেষ। ঝিলমিল এখন রাতের খাবার বানাচ্ছে। ঘুম পাচ্ছে তার খুব, তবুও কিচ্ছু করার নেই। তার কাজের মাঝে শিলি বেগম এসে নিজের ফোনটা ঝিলমিলের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার ফুপি কথা বলবে, নাও। একটু আগে শিলি বেগমের ফোন দিয়ে মা আর ছোট ভাইয়ের সাথে কথা বলেছে সে। এখন আমার ফুপি। ঝিলমিল এক হাতে তরকারি নাড়তে নাড়তে অন্য হাতে ফোনটা কানে ধরল। হ্যালো ফুপি, কেমন আছো? তোর ফোন কিভাবে নষ্ট হলো? ভালো মন্দের কোনো জবাব না দিয়ে সরাসরি গম্ভীর গলায় প্রশ্নগুলো দেখে ঝিলমিল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বানিয়ে বলল, ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। কেন? বারিশ তোকে নতুন ফোন কিনে দেয়নি? সে দিলেই কি আমি নেব নাকি? কথার মাঝে রান্নার শব্দ ছড়াতে দিঘি খটকা পেয়ে বলল, কোথায় তুই এখন? কিসের শব্দ আসে? কি করছিস? আমি ঝিলমিল কথা সামলে নিল। রান্নাঘরে দাঁড়িয়ে রাত ছেয়ে জানলে ফুপি এক্ষুনি এসে তোলপাড় শুরু করে দেবে। কি হলো? কোথায় আবার? রুমেই তো, রুমেই আছি। মনে তো হচ্ছে কিচেনে আছিস। তুই কিচেনে গিয়েছিস নাকি? না, হ্যাঁ কিচেনে দাঁড়িয়ে আছি। ভাবি রান্না করছে, এটারই শব্দ পাচ্ছ। শিলি বেগম চোখ পাকালেন। টুম্পা তো অনেক আগে বাড়ির সবার রান্না শেষ করে রেখে গেছে। ঝিলমিল শিলি বেগমকে ভাবি বানিয়ে দেওয়ায় দিঘি প্রথমে বুঝতেই পারল না, তারপর বাড়ির ঘরের হিসেব মিলিয়ে বুঝতে পারল। আচ্ছা শোন, তোকে দিয়ে ঝর্ণান্টি কোনো কাজ টাজ করলে আমাকে সোজা বলে দিবি। ওই মহিলা কিন্তু সুবিধা না। তুমি একদম ভেবো না ফুপি, আমায় দিয়ে কেউ কাজ করায় না, সবাই অনেক ভালো। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল ঝিলমিল। ফোন রাখার পরে মনে পড়ল, তাহসিন আঙ্কেলের কথা তো জিজ্ঞেস করাই হলো না। মিথ্যে বললে কেন? তুমি তো সব কাজই করো। এগুলো কি আর বলা যাবে? বললে তো সব এলোমেলো হয়ে যাবে। ফুপি এখনই এসে আমায় নিয়ে যাবে, আর আব্বুও নতুন ঝামেলা শুরু করবে। সময় হলে আমি নিজেই সবটা বলবো, এখন না। শিলি বেগম আর কিছু বললেন না। টুম্পাকে সাথে নিয়ে রাতের খাবার ডাইনিং টেবিলে নিয়ে রাখতে লাগলেন। বাড়ির সবাই একে একে এসে টেবিলে বসছে। জারিন, জারিফ, চঞ্চল, শেহরিয়ার আর ঝর্ণা বেগম। ফরাদ সাহেবও এসে বসেছেন। টুম্পা আর শিউলি বেগম খাবার বেড়ে দিচ্ছেন। ঝিলমিলেরও রান্না শেষ। লোকটা বাইরে গেছে, এলেই খাবার দিয়ে সোজা ঘুমোতে চলে যাবে সে। ঝিলমিলকে রান্নাঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখে চঞ্চল শাহরিয়ার ডাক দিলেন, ঝিলমিল, মামুনি এদিকে আসো। তার ডাক শুনে ঝর্ণা বেগম মুখ পাকালেন। দাদু ভাই থেকে এখন মামুনি? আগের সম্পর্ক বাদ দাও জন্না, ও এখন আমার ছোট ছেলের বউ। ঝর্ণা বেগম কিছু একটা বলতেই যাওয়ার আগে ঝিলমিল এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আগের সম্পর্ক নিয়ে পড়ে থাকলে হয়? অথচ দেখুন, এই বাড়িতে একজন বয়সে আমার ছোট হয়েও আমায় নাম ধরে ডাকে। কি বলো? কে সে? জারিন? না জারিন না, জারিফ। ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে ছেলেকে ধমকে উঠলেন। জারিফ ভাতের লোকমা মুখে তুলতে গিয়ে মাঝপথে থমকে গেল। ঝিলমিলের দিকে তাকিয়ে বলে উঠল, তোকে নাম ধরে ডাকবো না তো কি বলবো? কে তুই? ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে ছেলেকে ধমকে উঠলেন। কে মানে কি? আর ওকে তুই নাম ধরে ডাকিস কেন? কোন সাহসে? তোর চাচার বউ সে, আজ থেকে চাচি বলবি। জারিন তো মামুনি বলে ডাকে, ওরও তো মামুনি ডাকা উচিত, তাই না ভাইজান? শিউলি বেগম আর চঞ্চল শাহরিয়ার সায় দিলেন। হ্যাঁ, চাচিরা মায়ের মতোই হয়। তুই আজ থেকে ঝিলমিলকে মামুনি বলে ডাকবি, নাম ধরে ডাকতে যেন না শুনি। আর খবরদার, তুই তো কারি করবি না। ঝিলমিল, ও আর একবার নাম ধরে ডাকলে আমাকে বলে দিবে। আচ্ছা ভাইজান, তবে এক্ষুনি একবার ডাকতে বলুন, নইলে পরে আবার ভুলে যাবে। হ্যাঁ ডাক, মামুনি বলে ডাক। কি শুরু করলে তোমরা? আমি কেন ওকে মামুনি বলে ডাকবো? পারবো না, আমি নাম ধরেই ডাকবো।
কারণ আমি তোমার চাচুর আপন বউ। চাচিকে কেউ কি নাম ধরে ডাকে? ঝিলমিল শান্ত গলায় বলল। ফারাদ সাহেব আর সহ্য না করে ছেলের কান চেপে ধরলেন। বেয়াদব ছেলে, চাচিকে নাম ধরে ডাকবি কোন সাহসে? হ্যাঁ, ডাক বলছি, মামুনি ডাক। জারিফ কানের ব্যথায় কুকড়ে গিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিলের মুখে তখন মিটিমিটি হাসি। কি হলো, ডাক। জারিফ ঝিলমিলের চোখের উপর বিষাক্ত এক দৃষ্টি ধরে রেখেই রাগে গজ গজ করতে করতে চেপে উচ্চারণ করলো। মামুনি। জারিফ দৃশ্যটা দেখে খুশিতে হাত তালি দিতে লাগলো। বসো এখানে, আমাদের সঙ্গে খাবে। না, আমি এখন খাবো না। আর তাছাড়া আমাদের জন্য তো আলাদা রান্না করেছি, ওগুলোই খেতে হবে। ঝিলমিল মৃদু স্বরে বলল। কথাটা শুনে চঞ্চল সাহেবের মুখটায় বিরক্তি ফুটে উঠলো। অনর্থক মেয়েটাকে দিয়ে তার ছেলে এভাবে খাটিয়ে মারছে। না জানি এই খবর চৌধুরী বাড়িতে গেলে কি তুলকালাম কাণ্ডই হবে। বসো তো এখানে, আজ আমাদের সাথেই খাবে। এবার ফরহাদ সাহেব তাগিদ দিলেন। ঝিলমিল কি করবে বুঝতে না পেরে দ্বিধায় পড়ে গেল সে একবার সচল দরজার দিকে তাকালো। ঘড়িতে রাত 10টার বেশি বেঁচে গেছে। প্রতিদিন তো 9টার মধ্যে এই লোকটা বাড়ি ফেরে, আজ এত দেরি হচ্ছে কেন বুঝতে আসছে না তার। অবশ্য সে না এলেও ঝিলমিলে তাতে কিছু যায় আসে না। চঞ্চল শেহরিয়ার আবারও ডেকে উঠলেন। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? উনি আসুন আপনার, তারপর না হয়। আজ ওর ফিরতে দেরি হচ্ছে, হয়তো বাড়ি থেকে খেয়ে আসবে। আরে বাদ দাও তো দাদা ভাই, ও হলো চাচুর চাকরানি, চাচুকে ছাড়া খাবে নাকি? জারিফের মুখ থেকে কথাটা বের হতে না হতে ফরহাদ সাহেব আবারও তাকে চোখ গরম করে থমকে উঠলেন। ঝিলমিল এতবার না করার পরেও সবাই মিলে তাকে এক প্রকার জোরাজুরি করে নিজেদের সাথে খেতে বসিয়েই ছাড়লো। চঞ্চল সাহেব ভালোবেসে নিজের পাশে ছোট ছেলের বউকে বসালেন। এই বাড়িতে আসার পর থেকে আজই প্রথম মির্জাকে নিয়ে একসাথে খেতে বসেছেন তিনি। ঝিলমিলের ডান পাশে চঞ্চল শাহরিয়ার আর বাম পাশে জারিফ। ঝিলমিল বসতেই জারিফ আর চোখে একবার একরাশ রাগ নিয়ে তাকালো। বাকিরা সবাই ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। ঝিলমিল ভাতের লোকমা মাখাতে মাখাতে শরীরটা একদম হালকা জারিফের দিকে হেলিয়ে ফিসফিস করে পড়ল। খেলি চিনিমিনি 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 চিনিমিনি, মন নিয়ে ম্যাজিক মামুনি। গানের লাইনটা শোনা মাত্র জারিফ রাগ ফুরিয়ে চরম রাগে ঝিলমিলের দিকে তাকালো। তাতে চেপে বলল, আমিও দেখবো তুই কতদিন এই বাড়িতে থাকিস। কি করবি তুই? কত কি করি, শুধু দেখতে থাক। ঝিলমিল পাশের দিকে আরেকটু ঝুঁকে জারিফকে পাল্টা জবাব দিল। তাদের দুজনের এই নীরব চাপা জুতো ডাইনিং টেবিলে আর কারো নজরে না পড়লেও সদর দরজায় এসে দাঁড়ানো স্বয়ং বারিশের চোখ এড়াতেই পারল না। তার কঠিন নজর আটকে গেছে জারিফের খুব কাছাকাছি ঝুঁকে কথা বলতে থাকা ঝিলমিলের উপর। ওইদিকে আচমকা বারিশকে দেখে ঝিলমিলের মুখের কথা মাঝপথেই থমকে গেছে। প্লেটের খাবারের একটা লোকমাও তখন পর্যন্ত মুখে তুলতে পারেনি সে। বারিশ দেখলো মেয়েটা ভয়ার্থ চোখে তার দিকে চেয়ে আছে। ভারী পায়ে সে ডাইনিং স্পেসের দিকে এগোতে লাগলো। ঝিলমিল এক প্রকার আতঙ্কে চেয়ার ছেড়ে হুট করে দাঁড়িয়ে পড়ল। তাকে এভাবে আচমকা উঠে দাঁড়াতে দেখে চঞ্চল সাহেব আর ঝর্ণা বেগম অবাক হয়ে তার দিকে তাকালেন। কি হলো? ঝিলমিলের মুখের ফ্যাকাশে রং দেখে সবাই তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। ততক্ষণে বারিশের হাত জোড়া কাচের বিশাল ডাইনিং টেবিলটা স্পর্শ করে ফেলেছে। ডাইনিং টেবিলের উপর দুই হাত দিয়ে ঝুঁকে দাঁড়ানো বারিশের হাবভাব দেখে উপস্থিত প্রত্যেকেই বিপদের গন্ধ পেল যেন। নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সকলে। সবাই যেন অজান্তে কয়েক পা পিছিয়ে গেল। ব্যাস, বিকট শব্দে পুরো শেহরিয়ার বাড়ি কেঁপে উঠল। ভারী কাচের বিশাল টেবিলটা এক ধাক্কায় উল্টে ফ্লোরে পড়ে শত টুকরো হয়ে গেল। সাথে টেবিলে সাজানো সব কাচের প্লেট বাটি আর রাতের খাবার ভেঙে চুরে তছনছ হয়ে ছড়িয়ে পড়ল চারিপাশে। এমন তাণ্ডবে দু হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল ঝিলমিল। ভয়ে জারিন গিয়ে শিউলি বেগমকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে উঠল। যার বিস্ময়ে হা হয়ে নিজের চাচুর দিকে তাকিয়ে আছে। ফরহাদ সাহেব আর চঞ্চল শেরের একদম বাকরুদ্ধ। তবে তারা খুব একটা অবাক হননি, যেন এই বাড়িতে এটা নতুন কোনো দৃশ্যই নয়। তবে আজ হঠাৎ কী কারণে ছেলেটা এমন রূপ ধারণ করলো তা কারো মাথায় আসছেই না। ঝর্ণা বেগম তীব্র বিরক্তি নিয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই নিয়ে তৃতীয়বার সে ডাইনিং টেবিল ভাঙল। তবে দেশে ফেরার পর এটাই প্রথম। কারো মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই বারিশ রক্তচক্ষু নিয়ে
গটগট পায়ে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। বিষাক্ত চেহারার লোকটাকে নিজের দিকে তেড়ে আসতে দেখে ঝিলমিল চঞ্চল সাহেবের পেছনে গিয়ে দাঁড়ালো। ছেলেকে মাঝপথে আটকে দিয়ে চঞ্চল সাহেব ঝিলমিলের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন। কি হচ্ছে এইসব? কি হয়েছে তোর তরঙ্গ? সামনে থেকে সরে যাও বাবা। বারিশের গলা যেন হিংস্র গর্জন ঠিকরে বের হচ্ছে। চঞ্চল সাহেবের পেছন থেকে ঝিলমিল কাপা কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল। আমাকে ওনারা সবাই জোর করে এখানে বসিয়েছেন, আমি নিজে থেকে বসতে চাইনি। চঞ্চল সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে তরঙ্গ। ওকে আমরা জোর করে আমাদের সঙ্গে বসিয়েছি। আর পরিবারের সবার সাথে দুটো খেলে তোর এত সমস্যা কিসের? বাবা তুমি সরে যাও। আমি তোকে আগেই মানা করেছি ওর গায়ে কখনো হাত না তুলতে। তুই রুমে যা তরঙ্গ, ও একটু পরেই যাচ্ছে। কিন্তু বারিশ কোনো যুক্তির ধার থাকলই না। নিজের জন্মদাতাকে এক প্রকার একপাশে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। তারপর ঝিলমিলের নরম বাহুটা লোহার মতো শক্ত মুঠোতে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের রুমের দিকে। ঝিলমিল পেছনের দিকে তাকাতে তাকাতে আর্তনাদ করতে লাগলো, কিন্তু ডাইনিং স্পেসে থেকে আর কারো কোনো ডাক পৌঁছালো না বারিশের কান পর্যন্ত। রুমে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে লক করে দিল সে। বারিশ চিবিয়ে চিবিয়ে বলল, কার অনুমতি নিয়ে ওখানে খেতে বসেছিলে? বললাম তো আমি বসতে চাইনি। আপনার বাবা কেন আমায় জোর করে বসালেন? বারিশ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ঝিলমিলের কোনো কথাই তার কানে ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ডাইনিংয়ে টেবিলের জারিফের দিকে ঝুঁকে ফিসফিস করে কথা বলা দৃশ্যটা। নিজের কোমর থেকে চামড়ার চওড়া বেলটা চট করে খুলে ফেল সে। তারপর ধীরে সুস্থে সে ডান হাতে পেঁচাতে পেঁচাতে লাগলো। সেই দৃশ্যে অন্তর আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় ঝিলমিলের। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। পেছাতে পেছাতে এক পর্যায়ে তার পিঠ ছেঁকলো রুমের বড় কাছের জানালার সাথে। ততক্ষণে বারিশও একদম গায়ে এসে দাঁড়িয়েছে। ঝিলমিল কোনো মতে নিজের ভয়টা চেপে আঙুলে উঁচিয়ে শক্ত গলায় বলল, সেদিন আমায় মেরেছেন, কিছু বলিনি আমি। আজ যদি আবার এমন কিছু করেন না, আমি কিন্তু সোজা বাসায় গিয়ে সবাইকে জানিয়ে দেব। কোনো অন্যায় ছাড়া আপনি এইভাবে যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না। বারিশ এক চুলো সরল না, উল্টো চট করে নিজের বাম হাত দিয়ে ঝিলমিলের চোয়ালটা শক্ত করে মুঠোতে চেপে ধরল। যে মনে হলো এক চাপেই হাড় গোড় সব গুঁড়ো করে দেবে। এমনভাবে তাকিয়ে আছে যেন আস্ত এক হিংস্র হায়না শিকারকে গিলে খাবে। আক্রোশে এক্ষুনি ফেটে যাবে যেন বারিশের চোখ দুটো। ব্যথা পাচ্ছি আমি। ঝিলমিল ব্যথা কুকিয়ে হচ্ছে। মেচা যন্ত্রণায় বুঝে আসা মুখটার দিকে হিমশীতল দৃষ্টি রেখে বেল্ট পেঁচানো নিজে ডান হাতটা সজোরে চালিয়ে দিল ঝিলমিলের মাথার ঠিক পেছনে থাকা জানলাটার কাচের উপর। মরমর শব্দে জানালার পুরো কাজটায় ফাটল ধরলো। জায়গাটা মাকড়সার জালের মতন ছড়িয়ে পড়লো, তবে পুরোপুরি ভাঙলো না। আচমকা আঘাতে ঝিলমিল ভয় শিউরে উঠে ঝট করে চোখ মিলে তাকালো সেদিকে। হাজেল রঙের বড় বড় চোখ দুটো আতঙ্কে আরো বড় বড় হয়ে গেল। হাতে শক্ত করে চামড়ার বেলচা পেঁচানো থাকায় লোকটার হাতটা কেটে রক্ত বের হয়নি, কিন্তু সেই আঘাতের তীব্রতা আর জানালার এই অবস্থা দেখে ঝিলমিলের বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। স্পন্দন কেমন যেন থমকে আসলো ঝিলমিলের, অথচ কয়েক সেকেন্ড আগে বুক ধরফর করছিল। চরচর করে নেমে গেল ওর শরীরের রক্তচাপ। চোখের আলো ধীরে ধীরে ছায়া হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। পা দুটি আর নিজের শরীরের ভার ধরে রাখতেই পারল না। হাঁটুর জোর হারিয়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে এলো তার তনুদেহ। বারিশের মুখের দিকে এক পলক ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করতে ঝিলমিলের চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে এলো। মাথাটা এক পাশে ঢলে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে লাগলো বারিশের গায়ের উপর। ঝিলমিলের নিস্তেজ শরীরটা তার উপর ঢলে পড়তে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল বারিশ। চোয়ালের উপর রাখা তার বাম হাতের চাপ আলগা হয়ে এলো আপনাতেই। মেয়েটার মাথাটা বারিশের বুকের উপর এলিয়ে রয়েছে। হাত দুটো ঝুলছে একেবারে নিষ্প্রভভাবে। গালে স্পর্শ করে কয়েকবার ডাকলো তাকে বারিশ। কোনো নড়চড়া নেই। ঝিলমিলের মায়াবী মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। বারিশ এক মুহূর্ত দেরি না করে দুই বাহুতে ঝিলমিলকে পাজা কোলে করে তুলে বিছানায় শুয়ে দিল। পরক্ষণে ঝুঁকে পড়লো ঝিলমিলের উপর। কপালে হাত দিয়ে দেখলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে শরীরটা। কপালে জমে উঠেছে সূক্ষ্ম ঘামের বিন্দু। ঝিলমিলের বুকের হৃদস্পন্দন পরিমাপ করার জন্য সে তার কবজিটা শক্ত করে চেপে ধরলো। পালস চলছে, তবে বড্ড ধীর ক্ষীণ।
প্যানিক অ্যাটাক নাকি অতিরিক্ত ভয় সেন্সলেস হয়ে গেছে বুঝে আসলো না পারিসের। সে তড়িঘড়ি করে সাইড টেবিল থেকে পানির জগটা হাতে তুলে তালুতে খানিকটা পানি নিয়ে ছিটিয়ে দিল ঝিলমিলের বন্ধ চোখের পাতায় আর মুখে। ঝিলমিল, ওপেন ইউর আইস। বারিশের কণ্ঠে এবার আদেশের চেয়ে আতঙ্কের সুর বেশি স্পষ্ট। ঝিলমিলের কপালে জমে থাকা ভেজা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল সে। পানি ছেটানোর পরও যখন ঝিলমিলের চোখ দুটো খুলল না, বারিশের চোয়াল আবারও শক্ত হয়ে এলো। তবে এবার রাগে নয়, নিজের উপর এক অজানা নিয়ন্ত্রণে। সে ওয়াশরুমে থেকে একটা তোয়ালে ভিজিয়ে এনে ঝিলমিলের হাত আর মুখ মুছে দিতে লাগলো, আর অন্য হাত দিয়ে একটানা তার হাতে তালু ঘষতে থাকলো রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। ঘরের দরজা ততক্ষণে চঞ্চল সাহেব শিলি বেগম ধাক্কা দিতে শুরু করেছেন। তরঙ্গ, দরজা খোল। মেয়েটার সাথে তুই কি করছিস ভিতরে? বাড়ির সেদিকে কান দিলই না। তার সমস্ত নজর এখন বিছানার নিস্পন্দন পড়ে থাকা 17 বছর মেয়েটার দিকে। বিরক্তি আর হালকা উদ্বেগ নিয়ে টেবিল থেকে ফোনটা তুলে ডক্টরকে ডায়াল করতে যাবে, ঠিক তখনই খেয়াল করলো ঝিলমিল এক চোখে সামান্য ফাঁক করে তাকিয়ে দেখার চেষ্টা করে তড়িঘড়ি করে আবারও বন্ধ করে ফেললো। বারিশের বোঝার আর বাকি রইল না, মেয়েটা জ্ঞান হারানোর নাটক করছে। এতটা দুঃসাহস! মুখে কিছুই বলল না সে। থাকুক এভাবেই। পেটের ভিতর সব ফন্দি লুকিয়ে সে ফোনটা যথাস্থানে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে এসে বেরিয়ে এসে ঘরের লাইটটা অফ করে দিয়ে ঝিলমিলের এক পাশে এসে শুয়ে পড়লো। মেয়েটা মোটেও জ্ঞান হারানোর নাটক করেনি ঝিলমিল। ভয় সত্যি জ্ঞান হারিয়েছিল সে। মুখের উপর ঠান্ডা পানির ছিটকা পেতেই চেতনাটা ফিরেছিল ঠিকই, কিন্তু লোকটার থমথমে কণ্ঠ শুনে আর নতুন কোনো ঝামেলার আশঙ্কায় ইচ্ছে করি আর চোখ মেলেনি। কিন্তু এখন সে পড়েছে মহাবিপদে। পেট চোচো করছে ক্ষুধয়। রাতের খাবারটা এক লোকমাও পেটে পড়েনি। রুমের লাইটও নিভিয়ে দিল। এখন কি করবে সে? ক্ষুধার জ্বালা টিকতে না পেরে একটু নড়ে চড়ে উঠে ধীরে চোখ দুটো মেলল, কিন্তু সাথে সাথেই পাশ থেকে অন্ধকার ফুঁড়ে ভেসে এলো বারিশের গমগমে কণ্ঠ। লোকটা শুয়ে শুয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কি? চট করে আবারও শক্ত করে চোখ দুটো বুঝে ফেলে ঝিলমিল। তারপর এক ঝটকায় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বারিশ আর কথা বলল না। ঠোঁটের কোণে এক চিলতে অবজ্ঞা ফুটিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নিল। দাদিমা, এই মেয়ে আর কতদিন থাকবে এখানে? আমার কিন্তু ওকে আর একদম সহ্য হচ্ছে না। নিজের ঘরে বসে রাতে বই পড়ছিল ঝর্ণা শেহরিয়ার। তখনই কটকট করে ভেতরে ঢুকে পড়ল জারিফ। তার চেহারায় স্পষ্ট ক্ষোভ আর অধৈর্য ভাব। ঝর্ণা শাহরিয়ার চশমার উপর দিয়ে একবার চোখ তুলে তাকালেন জারিফের দিকে। তারপর ধীরে সুস্থে বইটা বন্ধ করে টেবিলে রেখে বেশ ছাঁচা গলায় বললেন, চুপচাপ যা হচ্ছে দেখতে থাক। তোর চাচ্চুকে চিনিস না? ওর কোনো কিছুর প্রতি কি বেশি দিন আগ্রহ থাকে? এই মেয়ের প্রতিও থাকবে না। খামোখা অস্থির হচ্ছিস কেন? জারিফ দাদিমারি শান্ত ভাবটা নিতে পারল না। কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত দাদিমা। তুমি তো নিজেই ওরে দেখতে পারো না, তাও এত চুপচাপ আছো কেন? তোর কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? দুটো মাত্র ছেলে আমার। বড় ছেলের বউ অর্থাৎ তোর মা আমার মনের মতো হয়নি। ভেবেছিলাম অন্তত ছোট ছেলের বউটা আমার পছন্দের হবে, তা সেখানে এসে জুটলো এক নাবালিকা। কথাটার অর্থ বুঝতে পেরে জারিফ এক পা এগিয়ে এলো। তাহলে কি করছো তুমি? শুনে কি করবি তুই? সময় হলে নিজেই জানতে পারবি। এখন গিয়ে ঘুমাতো। যাই হোক, আমার বার্থডে সামনে, আমি এবারের পার্টিটা পাশে অ্যারেঞ্জ করতে চাই দাদিমা। ঝর্ণা শাহরিয়ার সঙ্গে সঙ্গে কঠিন গলায় সোজা না করে দিলেন। না, বাসায় এসব ফালতু হট্টগোল একদম হবে না। দাদিমা প্লিজ, বাসায় করাটা খুব প্রয়োজন। তুমি বোঝার চেষ্টা করো একটু। রানা বেগম কিছুক্ষণ গম্ভীর মুখে নীরবই রইলেন। কিছুক্ষণ ভেবে শেষমেশ অনুমোদন দিয়ে দিলেন। ঠিক আছে কর, তবে কোনো ঝুট ঝামেলা যেন না হয়। একদম না দাদিমা, কিচ্ছু হবে না। জাস্ট স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। বলতে বলতে জারিফ চলে গেল রুম ছেড়ে। মাঝরাতে মেঘের বিকট সব কর্কশ গর্জনে ঝিলমিলে কাঁচা ঘুমটা এক লহমায় ভেঙে গেল। আতঙ্কে ধক করে উঠল বুকটা। চোখ মেলতে দেখলো পুরো ঘর জুড়ে বিদ্যুৎ তীব্র নীলচে আলো চমকে উঠেছে। জানলার এক পাশ খোলাই রয়ে গেছে, সেখান দিয়ে ঝড়ে শো শো হাওয়া ভারী পর্দাগুলো ডানা মেলছে পাখির মতো উড়ছে। পরিস্থিতি বুঝতে পেরে ঝিলমিল এক মুহূর্ত দেরি না করে গায়ের পাতলা কাঁথাটা একদম মাথার উপর পর্যন্ত টেনেই দিল, মুড়িয়ে নিল। বাইরে তখন যেন
প্রলয় নাচছে। একদিকে গোঙাতে থাকা ঝড়ো বাতাস, অন্যদিকে মেঘের বুক চেরা বিকট হুঙ্কার, আর তার সঙ্গে জানালার কাছে আছড়ে পড়া মুষলধারের বৃষ্টির তীব্র শব্দ। বৃষ্টিতে ঝিলমিলে পুরো শরীর বরফের মতো হিম হয়ে আসতে লাগলো। কাঁথার নিচ থেকে কেবল চোখের অংশটুকু বের করে সে থরথর করে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। আজ জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে সে। বিদ্যুৎ চমকানোর আলোয় পুরো ঘরের থমথমে অন্ধকার একটু পরপরই চলছে উঠেছে। মেঘের পরের গর্জনটা আসতেই ঝিলমিল দুই হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেললো, যেন বাইরের শব্দগুলো তার কান অবধি না পৌঁছায়। এভাবেই গুটিসুটি মেরে কয়েক মুহূর্ত পরেই রইল সে, কিন্তু ভয় কমছে না, উল্টো মনে হচ্ছে এক অদৃশ্য হাত যেন তার বুকে চেপে ধরেছে। বৃষ্টি থামারও কোনো লক্ষণ নেই। সময়ের সাথে সাথে এর দাপটও আরো বেড়ে উঠেছে। নিরুপায় হয়ে ঝিলমিল ধীরে ধীরে পাশ ফিরে তাকালো বারিশের দিকে। সে অন্যদিকে গভীর ঘুমে আচ্ছন্ন। নিজের বাসায় থাকলে এমন ঝড়ের রাতে সে ছুটে গিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতো। বৃষ্টি তার পছন্দ হলো। ঝড়ো হাওয়ার সঙ্গে মেঘের আওয়াজ তার একদম সহ্যই হয় না, কিন্তু এই ঘরে আজ তার নিরাপদ আশ্রয় বলতে কেবল এই মানুষটি আছে, যে তাকে ভয় দেখায়, আবার যার উপস্থিতি তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। ঝিলমিল খুব সাবধানে নিঃশব্দে কিছুটা এগিয়ে গেল লোকটার দিকে। কাঁপতে থাকা হাত দুটো দিয়ে বাড়িয়ে বারিশের পিঠের দিকে থাকা টি শার্টের কাপড়টা পরম আকুলতা আঁকড়ে ধরল। ভয় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। মুখের ভেতরের শুকনো জিভ দিয়ে জানা সব দোয়া বিড়বিড় করে জপছে সে। ঠিক তখনই বাইরে এক বিকট তীব্রতম শব্দে মেঘ ডেকে উঠল। ঘর যেন কেঁপে উঠল সেই প্রকম্পনে। খুব কাছেই হয়তো ভাঁজটা পড়েছে। ভয় আতঙ্কে দিশেহারা হয়ে ঝিলমিল বারিশের টি শার্টের কাপড়টা দুই হাতে খামচে ধরে নিজের মুখটা গুজে দিল লোকটার চওড়া পিঠের উষ্ণতার। মেয়েটার তপ্ত ও দ্রুত নিঃশ্বাস গিয়ে আষ্টে পড়তে লাগলো বারিশের পিছে। বারিশ যেন এবার শ্বাস আটকে শক্ত হয়ে গেল, চোখটা মেলল। এতক্ষণ ধরে মেয়েটা ছটফটানি অনুভব করছিল সে। ঝড়ের তাণ্ডবে তার নিজেরও ঘুম নেই। কয়েক মুহূর্ত গেল না। লোকটা চোখের পলকে এক পা তুলে ঝিলমিলের দেহের অপর পাশে রাখলো, আর দুই হাত বিছানার দুই পাশে ছড়িয়ে দিয়ে পুরোপুরি ঝিলমিলের গায়ের উপর ঝুঁকে এলো। মুহূর্তেই ঝিলমিলের আটকে গেল বারিশের এই সুগঠিত ও সুদীর্ঘ শরীর এবং বাহুর এক নিবিড় নিচ্ছদ্র ঘোড়া টোপে। উপর থেকে বারিশের প্রশস্ত ছায়া পুরোটা ঢেকে ফেলল ঝিলমিলকে। পুরো শরীর একদম শক্ত হয়ে বরফের মতো জমে গেল সপ্তদর্শীর। আতঙ্কে, বিস্ময় আর অচেনা আবেশে একদম স্থির হয়ে গেল চোখ দুটো। পাপড়িগুলো অনিয়ন্ত্রিতভাবে ঘন ঘন কাঁপছে। বিজলি নীলচে আলো যখন বারিশের তীক্ষ্ণ চোয়াল আর কঠিন মুখের উপর এসে পড়েছে, ঝিলমিল তখন অপলক চোখে কেবল সেদিকেই তাকিয়ে। চোখ সরানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে সে। বারিশের এই হঠাৎ এত কাছাকাছি আসায় সপ্তদর্শীর মনের ভেতর থাকা মেঘের ভয় নিমিষেই উড়ে গিয়ে সেখানে দানা বাঁধল অন্যরকম ধকধকানি। গাল দুটো কান অবধি অজানা উত্তাপে লাল হয়ে উঠতে লাগলো। সে নড়ার চেষ্টা তো দূরের কথা, নিজের নিঃশ্বাসটুকু শব্দটুকু চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। পাছে উপরে লোকটা তার বুকের ভেতর চলতে থাকা এই অস্বাভাবিক তোলপাটটা বুঝে ফেলে। আমার কাছে কেন এসছো? বারিশের নিচু ভারী কণ্ঠস্বরটা ঘরে থমথমে অন্ধকার আর কানফাটা বৃষ্টির শব্দ ভেদ করে ঝিলমিলের কানে এসে পৌঁছালো। ঝিলমিল তার হ্যাচেল মণি দুটি বারিশের কুচকুচে কালো চোখের মনির ওপর স্থির রেখে থরথর করে কাঁপতে থাকা ছোচে কোনো মতে বিড়বিড় করে বলল, ভয় পাচ্ছি। কাকে? কাকে আবার? মেঘ ডাকছে তাই। ঝিলমিলের কণ্ঠস্বর আতঙ্কে ছোট হয়ে এলো। বারিশের কঠিন চোখের দৃষ্টি আরো গাঢ় হলো। আমি তার চেয়েও বেশি ভয়ঙ্কর। সরো এখান থেকে। প্লিজ, মেঘ ডাকা বন্ধ হোক না, খুব ভয় লাগে তো। কিন্তু তুমি কাছে আসলে আমার ভয় লাগে। বারিশের গলায় কেমন যেন এক থমথমে গভীর সুর। ঝিলমিল অবাক হয়ে নিষ্পাপ চোখে তাকালো। কেন? বারিশ নীরব রইল। দীর্ঘ কয়েক সেকেন্ড স্থিরতায় তাকিয়ে থাকলো মেয়েটার মুখের দিকে। তারপর খুব ধীরে থেমে থমথমে গলায় প্রশ্ন করল, সেদিন আমি তোমার সাথে কিছু করেছিলাম? ঝিলমিল থতমত খেয়ে গেল। বুকের ভিতর ধাক্কা মেরে উঠল এক পুরনো আতঙ্ক। গলার স্বর আটকে গিয়ে বলল, কবে? মেরেছিলাম যেদিন। ঝিলমিল এক মুহূর্ত ইতস্তত করে মাথা নেড়ে ধীরে বলল, না, কিছু করেননি। সরো এখন। বারিশের কণ্ঠে আদেশ, কিন্তু তার নিজেরই সরার কোনো লক্ষণ নেই। আপনি তো এভাবে ঝুঁকে আছেন।
বারিশের চোখ দুটি আরো নিবিড় হয়ে এলো। ঝিলমিলে খুব কাছাকাছি মুখটা নামিয়ে এনে শীতল গলায় বলল, হ্যাঁ তো যে কাছে আসছো, আমি কাছে গেলে সইতে পারবে? কণ্ঠের সেই কঠিন হুমকি ঝিলমিলে কানে পৌঁছানোর ঠিক পর মুহূর্তেই একদম হুট করে পুরো আকাশ চিরে যেন প্রলয়ঙ্কারী এক বিকট শব্দে মেঘ গর্জন করে উঠল। সাথে সাথে নীলচে বিজলির তীব্র আলোয় জ্বলছে উঠল জানালার কাজ। সেই ভয়াল শব্দে বাজ বিচারে সমস্ত ক্ষমতা এক সেকেন্ডে লোপ পেল ঝিলমিলের। আতঙ্কে বুক ফেটে যাওয়ার অবাধ্য শব্দে সে হুট করেই তার দুই হাত দুটো বাড়িয়ে দিল উপরের দিকে। বারিশের গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে টেনে আনলো নিজের দিকে। পুরো শরীর দিয়ে আষ্টে পৃষ্ঠে বারিশকে নিজের সাথে আঁকড়েই ধরল ঝিলমিল। বারিশ এমনিতেই তার উপর ঝুঁকিয়ে ছিল। ঝিলমিলের এই হঠাৎ আকুল টানে মাথাটা সোজা গিয়ে ঠেকলো মেয়েটার বুকে, যে বুকটা তখন ভয় আর দ্রুত নিঃশ্বাসের তোরে অনবরত থরথর করে কাঁপছে। যুবকের মনে হলো কোনো ছোট্ট পাখির প্রতিস্পন্দিত হৃদয় এসে বাইরে প্রলয়ঙ্কারী ঝড় যেন হুট করে এসে জাঁকিয়ে বসলো বারিশের নিজের ভেতর। রক্তের গতিবেগ এক ধাক্কায় বেড়ে গেল কয়েক গুণ। যেই যুবক এতদিন হিংস্রতায় চারপাশ চুরমার করেছে, সেই এখন নিজের বুকের গহীনে চেপে রাখা নিয়ন্ত্রণ হারানোর এক ভয়ঙ্কর তাণ্ডব অনুভব করছে। ঝিলমিলের কোমল দুটি বাহু এখনও তার গলা পেঁচিয়ে ধরে আছে। নিজের ভেতরে এই অবাধ্য উথাল পাতাল সামলানো যে বাইরের ঝড় সামলানোর চেয়েও শতগুণ কঠিন, তা এই মেয়ে বুঝলে আর ধরতই ভাবে তাকে। ঝিলমিল তখনও আতঙ্কে চোখ দুটো শক্ত করে বুজে আছে। বাইরে বিজলির গর্জন থেকে বাঁচতে আঁকড়ে ধরে আছে বারিশকে, কিন্তু সে বিন্দুমাত্র টের পেল না তার এই আশ্রয়টুকু দান করা শক্ত মানুষটার ভেতরে ঝড়টা এখন বাইরের ঝড়ের চেয়েও কত বেশি বিধ্বংসী ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বারিশের চোখ দুটি অন্ধকারের মধ্যেও কেমন রক্তিম হয়ে উঠল। বেশ, সে কিছুক্ষণ ওভাবে নিথর হয়ে ঝিলমিলের বুকের হৃদস্পন্দন শুনল। পরক্ষণে খেয়াল করলো ঝিলমিল তাকে সরিয়ে দিতে চাইছে। বারিশ তৎক্ষণাৎ চোখ দুটো বুজে ফেলল, যেন ঘুমিয়ে পড়েছে সে। বৃষ্টি থেমে গিয়েছে, সরুন এখন। সারা শব্দ নীলুকটার আরও কয়েকবার ডাকার পর কিন্তু বারিশ নড়লই না এক চুলো। তার ভেতরে ঝড় তুলে দিয়ে এখন বৃষ্টি থেমে যাওয়ার সংবাদ জানাচ্ছে। শোলো না বারিশ, ঘুমের ভান করে সেভাবে পড়ে এলো। বেচারি ঝিলমিলও ঘুমিয়ে পড়ল। অফিসে দিঘির কাজ করাচ্ছে তাজিনকে জ্বালানোর প্রবণতায় বেশি। সুযোগ পেলেই সহকর্মীদের সঙ্গে ইচ্ছে করেই একটু উস্কানিমূলক বা গা ঘেঁষা ভঙ্গিতে কথা বলে, যাতে দূর থেকে তাজিনের নজর সেদিকে যায়। সকালেও অফিসে ঢুকে একই দৃশ্য চোখে পড়েছিল তাজিনের। কাজের চাপ একটু কমতে সোজা গিয়ে ঢুকলো দিঘির কেবিনে। কোনো ভূমিকা না করে দিঘির কাজের টেবিলে জোরে একটা চাপড় মারল তাহসিন। কে চান আপনি? নিজে তো কাজ করেন না, আমাকেও শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। আচ্ছা, বন্ধ করে ভালোভাবে কাজ করতে হলে করুন, নয়তো কাল থেকে অফিসে আসা বন্ধ করুন। দেখি তখন সবেমাত্র ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করেছে, ছবি তুলছিল। আচমকা তাজিন এমন হুঙ্কারে ভেতরে ভেতরে চমকে উঠলো। মুখে বিন্দুমতো তো প্রকাশ উঠতে দিলই না। ছটপট ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে দাঁড়ালো সে। জল শক্ত করে উল্টো তীরে এলো। তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাচ্ছ কোথায়? ভুলে যেও না, তুমি কেবল এই অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেটা আমার খুব ভালো করে মাথায় আছে বলে শত চেষ্টা করি আপনার থেকে দূরে থাকতে, আপনাকে এড়িয়ে চলতে। কিন্তু আপনি কেন এসব করছেন? কেন সবার কাছে নিজেকে এভাবে দিন দিন সস্তা করে তুলছেন? কথাটা শুনতে দেখি টেবিল ছেড়ে এগিয়ে এসে সজোরে ধাক্কা মারল তাসিনের বুকে। তাতে তোমার কি? আমি গোটা দুনিয়ার কাছে সস্তা হব, যা খুশি করব, তোমার তাতে কি আসে যায়? তাসিন এবার দিঘির দুটো বাহু শক্ত করে চেপে ধরলাম। না, হবে না, কারো কাছে সস্তা হবেন না আপনি। আর না সে বাজে পোশাক পরে অফিসে আসবেন, দরকার নেই আপনার এভাবে অফিসে আসার। দেখি স্থির চোখে তাকিয়ে রইল তাহসিনের দিকে। ছেলেটার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠেছে, চোয়াল দুটো শক্ত হয়ে থমথম করছে। ডান চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গাল বেয়ে গড়িয়ে নেমে এলো অবাধ্য তরুণের। অত্যন্ত অভিমানী গলায় দিঘি বলল, ভালোই তো হতে চেয়েছিলাম, তুমি তো হতে দিলে না। কি এমন ক্ষতি হতো বলো? আমায় একটু ভালোবাসলে সবার চোখের এই বাজে মেয়েটা না হয় তোমার জন্য একটু ভালো হতো। তাহসিন এক মুহূর্তের জন্য চোখ বুঝল, তারপর নিচু গলায় বলল, আপনাকে ভালোবাসা সম্ভব হলেও আপনাকে নিজের করে নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি কোনো জানোয়ার নাকি আমি কোনো জন্তু?
আমরা দুজনেই রক্ত মাংসের মানুষ, তাহলে কেন সম্ভব না? কারণ সেট আপ, শুনতে চাই না আমি তোমার কোনো সামাজিক অজুহাত আর নীতিবাক্য। প্রয়োজন নেই তোমাকে আমার। আমি যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। চলে যাও এখান থেকে, জাস্ট গেট আউট। তাহসিন সরল না। দিঘির বাহুর উপর থেকে তার হাতের মুঠিটা একটু ঢিলে হলোই না। সে দিঘির একদম চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিল। কতটা ভালোবাসেন আপনি আমায়? পারবেন আমার সঙ্গে গ্রামে গিয়ে আবার সেই ভাঙা ঘরে গিয়ে থাকতে, আবার ছোট্ট ছেলেকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে? শ্বাস নিতে ভুলে গেল দিঘি। তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি বলে? তোমার ছেলে মানে? হ্যাঁ, আবার ছেলে, আবার নিজের সন্তান। মাহার এক অসহায় শিশু, পারবেন তাকে নিজের সন্তানের মতো মায়ের আদর দিতে? বাবার একমাত্র আদরের মেয়ে ছিল দিঘি। ছোটবেলায় নিজের বাবাকে হারাইছে। মাঝার চৌধুরী মারা যাওয়ার পর থেকে মেয়েটার জীবন একদম এলোমেলো হয়ে যায়। সকালে কলেজে উঠতে সে মাতৃত্ব বেহায়া আর বেপরোয়া হয়ে ওঠে। প্রায় নূরজাহান চৌধুরীর কানে খবর আসতো দিঘির সাথে এর সাথে মারামারিতে জড়িয়েছে। ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিল সে। দিঘির মনে গভীরে সন্দেহের পাথর বেঁধে আছে। তার বাবাকে খুন করা হয়েছে, খুন করেছে, কিন্তু তার মা কখনো এসবে গুরুত্ব দেয়নি, আর না তো কোনো তদন্ত করেছে। এসব বিষাক্ত চিন্তা মাথায় পুষে রেখে নিজের জীবনটাকে এভাবে তছনছ করে চলেছে সে। সেদিনও রাতেও চরম মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিল দিঘি। দৌড়াতে দৌড়াতে হাঁটছিল আর আপন মনে গাইছিল, নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সে হিরো, কবে আসবে আমার সে হিরো। পায়ের ভারসাম্য হারিয়ে আরেকটু হলেই মাটিতে আছাড় পড়তো দিঘিয়ে। কিন্তু কেউ একজন দুই হাতে তাকে শক্ত করে আগলে নিল। নিজেকে সামলে নিয়ে নিজের দুই বাহুর দিকে তাকালো তরুণী। কোনো পুরুষের হাত এবার ঝাপসা চোখ দুটো ধীরে ধীরে উপরের দিকে তুলল সে। উজ্জ্বল শ্যাম বর্ণ তীক্ষ্ণ চোয়ালের যুবক দাঁড়িয়ে তার সামনে। কুচকুচে কালো চোখের পুরুষ দিঘির একদম পছন্দ নয়, কিন্তু এই যুবকের চোখগুলো অদ্ভুত। একদম কুচকুচে কালো নয়, কেমন যেন একটা নীলচে আবার ঠিকটে বের হচ্ছে। তার পুরোপুরি নীলও বলা যায় না, কেমন যেন। চোখের দৃষ্টি ঠিক স্পষ্ট আন্দাজ করতে পারল না মাতাল দিঘি, কিন্তু পুরুষটাকে দেখা মাত্র তার চোখে কোণে বাঁকা হাসি ফুটল। গানের পরিবর্তে লাইনটা সুর করে শিখিয়ে উঠল, করব যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। লাইনগুলো শেষ করে চট করে যুবকটির গালে একটা শুকনো চুমু বসিয়ে দিল দিঘি। বড় করে ঠেস করে একটা জোরে থাপ্পড় এসে লাগলো তার নিজের গালে। দিঘি গাল চেপে ধরে পাশ ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছেন তার মা নূরজাহান চৌধুরী। নির্লজ্জ মেয়ে একটা, অচেনা ছেলেকে এভাবে চুমু দিতে লজ্জা লাগলো না? দিঘি গালে হাত রেখে এক চিলতে বেপরা হাসি হেসে বলল, নির্লজ্জ যখন বলেই দিলে তখন আবার লজ্জা লাগে কিনা জিজ্ঞেস করছো কেন? মেঘের কথায় কোনো জবাব দিল না নূরজাহান বেগম। সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখন আসতে পারো কাল থেকে, তবে এ বাড়িতেই থেকো। জি ম্যাম। কে এটা মা? যাকে তাকে বাসায় রাখতে চাইছো কেন? ও তাহসিন, আমার পূর্ব পরিচিত। কাল থেকে ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। ছেলেটা খুব ভালো এবং কাজের। তাকে বাসায় রাখলে আমারই সুবিধা। তাছাড়া এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, রুমে যাও। দেখি একবার সদর দরজার দিকে তাকালো, ঘাড় ঘুরিয়ে পরক্ষণই এক লম্বা শ্বাস নিয়ে হেলে দুলে রুমে চলে গেল। পরদিন সকালেই সেই পুরুষটাকে নিজের বাসায় দেখলো। তখন থেকেই একটু একটু করে শুরু হয় দিঘির পাগলামি। আগে মেয়েটা বেশ রাত করে বাড়ি ফিরত, তখন থেকে সন্ধ্যাবেলাতেই তাকে বাসায় পাওয়া যেত। এমনকি অনেক সময় সারাদিন বাসায় থাকতো না, নানা বাহানায় অফিস যেত। কত কত পেন্সিল আর্টের ছবি আঁকিয়েছে মেয়েটা তাহসিনকে যত রকমভাবে বিরক্ত করা যায় সে করেছে। নিচে তাহসিনের রুমে গিয়ে হুটহাট জড়িয়ে ধরেছে। কখনো তো গালে চুমু খেয়েছে, তবু কখনো বলতো না সে বিবাহিত বা বাচ্চা আছে। আগে কেন বলে না আমাকে? তাহসিনের থমথমে মুখের দিকে তাকে প্রশ্নগুলো দেখে আছি,
আমি জানতাম না আপনি এত দূর চলে আসবেন। জানলে তুমি অন্য নারীকে স্পর্শ করে তার শরীরে নিজের সন্তান জন্ম দিয়েছ তাসিন। অবুজের মতো প্রশ্ন করলো দেখিয়ে তার গলা সব থরথর করে কাঁপছে। মেয়েটা তো সহজে কাঁদে না। বাবার মৃত্যুর পর কোনো ঝড় ছাপটাতে তার চোখ দিয়ে পানি গড়তে দেখা যায়নি, অথচ আজ তার গলা ধরে আসছে, বুক ঠেলে কান্না আসছে, দু চোখের কোল বেয়ে নামছে নোনতা পানির তীব্র ধারা। তাহসিন কোনো জবাব না দিয়ে অপরাধীর মতো মাথাটা নিচু করে ফেলল। দিঘি এগিয়ে এসে দুহাতে চেপে ধরল তাহসিনের জামার কলার। এই বল, আগে কেন বলিসনি আমায়? কেন বলিসনি তুই অন্য নারীকে স্পর্শ করেছিস? কেন বলিসনি তোর বাচ্চা আছে? কেন? তন্ত্রপ্রম হওয়ার বাইরে গেল না দিঘির চিৎকার। তাহসিন দিঘির হাত ধরে পড়ল। আপনার আর আমার মধ্যে এমন কোনো চুক্তি বা অধিকারের সম্পর্ক ছিল না, যে সত্যিটা আমাকে বলতেই হতো। আর হ্যাঁ, এটাই বাস্তব, আমার সন্তান আছে। তুমি ঠিক করনি তাহসিন, অন্য কাউকে ছেড়েছ আর তার পেটে বাচ্চা দিয়েছ। এটা তোমার আগেই বলা উচিত ছিল। অন্তত তাহলে তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড পুরুষকে আমি ভালোবাসতাম না। কারণ আমি আমার পছন্দের জিনিস স্পর্শ করা তো দূর, তার উপর অন্য কারো ছোঁয়াও আমি সহ্য করি না। তাহসিন কিছু একটা বলতে চাচ্ছিল দিঘিকে, তার আগেই দিঘির হাতের এলোমেলো চর খেতে হলো তাকে। তাহসিন আর কিচ্ছু বলার সুযোগই দিল না দিঘি। অফিস থেকে বের হয়ে গেল। অন্যান্য দিনের চেয়ে আজ শরীরটা একটু বেশি ভার ভার লাগছে ঝিলমিলের। বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলার কাছটায় ঘন ঘন গরম নিঃশ্বাস এসে পড়ছে। অস্বস্তিতে ভ্রু কুচকে চোখ বন্ধ করে রেখেই হাতটা নিজের বুকের উপর বাড়ালো, কিন্তু স্পর্শ করতে পেতেই তার হাতের আঙুলগুলো হঠাৎ জমে গেল। নরম কাপড়ের বদলে হাতের তালুতে ঠেকলো শক্ত কাঁধ আর রুক্ষ চুল। চোখ মেলে তাকাতে কিশোরীর বুকের স্পন্দন থমকে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন বারিশ তার বুকের উপর মাথা রেখে নিঃশব্দে শুয়ে আছে। লোকটার চওড়া শরীরটা অনেকটাই ঝিলমিলের ওপর চেপে বসে আছে। হঠাৎ ঝিলমিলের চোখ গেল নিচের দিকে। সেখানে যা দেখলো, এবারে তার পুরো শরীরটাই অচেনা শিহরণে শিউরে উঠল। যেন তোর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা অবশ করা বিদ্যুৎই খেলে গেল। চামড়ার উপর হাজারটা সূক্ষ্ম কাটা ফুটে বের হলো নিমিষেই। লোকটার একটা হাত সম্পূর্ণ অধিকার নিয়ে চেপে বসে আছে ঝিলমিলের বুকের বিপদ সীমার উপর। নিতর কাঠ হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল মেয়েটা। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে সরিয়ে দিল হাতটা, তারপর পুরো শরীরটাই ঠেলতে শুরু করলো। আপনার এত বড় সাহস এত বেড়ে গিয়েছে? আমার উপর শুয়ে আছেন এসে, সরুন। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর ঘুম ভাঙলো বারিশের। মাথা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে গম্ভীর জোরালো গলায় বলল, হোয়াট হ্যাপেন্ড? সকাল সকাল মাথার কাছে সেইভাবে চেঁচামেচি করছো কেন? বলতে বলতে সে গায়ের ভার সরিয়ে নিয়ে নিজের বিছানার দিকে নিজে সরে গেল। ঝিলমিল সাথে সাথে কিছু বলতে পারল না। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে, যেন সদ্য শোনা কণ্ঠস্বরটা এখনো তার কানে গিয়ে বাজছে। আওয়াজটা কি একটু বেশি ভালো শোনালো? লোকটার গলার স্বর এমনিতেই বেশি ভারী কি আর সুন্দর, কিন্তু ঘুম ভাঙা এই নিচু স্বরটা যেন আরো অদ্ভুত রকমের আকর্ষণীয় লাগছে। ভাবনাটা মাথায় আসতেই নিজেকে মনে মনে ধিক্কার দিয়ে জিভ কাটলো ঝিলমিল। নাক মুখ কুচকে বললাম, আমার উপর এসে শুয়েছিলেন কেন শুনি? আর কিছুক্ষণ এভাবে থাকলে তো আমি দম আটকেই মরে যেতাম। আমি নিজে থেকে তোমার উপর যাইনি, তুমি আমাকে টেনে তোমার উপর এনেছিলে। অসম্ভব, বাজে কথা বলবেন না একদম। আমি কখনোই এমন কাজ করতে পারি না। মনে করে দেখো, কাল রাতে ঝড়ের সময় আমার কাছে এসে কিভাবে কাঁপছিলে। ওয়াশরুমে চলে গেল বারিশ। ফ্রেশ হয়ে বের হতে ঝিলমিলের কাল রাতের কথা মনে পড়ে গেল। সে বলল, তাই বলে সারা রাত আপনি আমার উপর শুয়ে থাকবেন? বারিশ ভেজা চুলের তোয়ালে মুছতে মুছতে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ও সরি, আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, হাতে যখন কষ্ট হচ্ছিল তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে না কেন? তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিল। ঝিলমিল তো চেষ্টা করেছিল পুরুষটাকে সরাতে, না পেরে তো ক্লান্ত হয়ে নিজে ঘুমিয়ে পড়েছিল। পাহাড়ি চাট গাইয়া ষাঁড়ের মতো শরীর বানিয়ে রেখেছে, সরাবো কি করে? বিড়বিড় করে বলতে বলতে ওয়াশরুমে যাচ্ছিল ঝিলমিল। বারিশ টেনে ধরে পড়ল, কি বললে? কাল রাতে ঝড় হয়েছিল বলে আমি একটু ভয় পেয়েছিলাম, তাই বলে আপনি তার পূর্ণ সুযোগ নেবেন? বারিশ ঝিলমিলের কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলল, সুযোগে যদি নেয়ার হতো তবে সকালে আস্ত জামা কাপড়ে ঘুম ভাঙতো না তোমার।
কানের দুই পাশ দিয়ে গরম ভাব বের হতে শুরু করেছে কিশোরের। কানের লতি থেকে শুরু করে গাল, ঘাড় আর গলার চামড়া এক নিমিষে চকচকে লাল হয়ে মারাত্মক রকম গরম হয়ে উঠল। লোকটা এতটা স্পষ্ট, এতটা নির্লজ্জভাবে এমন একটা কথা কানের কাছে এসে বলতে পারে, তা ঝিলমিলের ধারণারও বাইরে ছিল। এই মুহূর্তে সে আর কিছু না বলে নিজেও ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে রুম ফাঁকা পেল সে। একটা কুর্তি আর স্কার্ট বের করে বিছানায় রাখলো। তার প্রথমে পরে নিল স্কার্টটা। টি শার্টটা খুলতে থাকা অবস্থায় দরজার শব্দ পেয়ে চেঁচিয়ে উঠল। রুমে এলে নক করে আসতে হয়, আপনি জানেন না? খোলা টি শার্টটা বুকের সঙ্গে চেপে শক্ত করে ধরে চেপে উল্টো দিকে ঘুরতে ঘুরতে বলল ঝিলমিল। আমার রুমে আমি আসবো, না করে কেন আসতে যাব? সঙ্গে সঙ্গে বালিশের উত্তর এলো পেছন থেকে। এই মুহূর্তে গায়ে কেবল স্কার্ট ছাড়া আর কিছুই নেই ঝিলমিলের। লোকটার এমন বেহায়াপূর্ণ কথা শুনেই এক মুহূর্তে মেজাজ বিগড়ে গেল তার। ক্ষোভ চেপে রেখেই বললাম, বেরোন রুম থেকে দ্রুত। পারবো না, যা করার তাড়াতাড়ি শেষ করো, কাজ আছে আমার। দরজার দিকে মুখ করে দাঁড়ানো বারিশ। ঝিলমিল দাঁড়িয়ে আছে বিছানার পাশে। ওয়াশরুমে যেতে হলে মেইন দরজা টপকেই যেতে হবে, যেখানে লোকটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। চরম বিপাকে পড়ে গেল, গলার রক ফুলিয়ে বলল, আপনি না গেলে আমি কিভাবে শেষ করব? আমি ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে শেষ না হলে কিন্তু আমি এসে আমার কাজ শুরু করে দেব। ঝিলমিল খাড় ঘুরিয়ে বারিশের চড়া পিঠের দিকে তাকালো। রাগে ভিড়ি করে উঠল পুরো শরীর। ইচ্ছে করছে পেছন থেকে শক্ত একটা ধাক্কা মেরে লোকটাকে রুম থেকে বের করে দিয়ে দরজা খিল তুলে দিতে। তাতে থপ চেপে সে বলল, আপনি 5 মিনিট রুমের বাইরে গিয়ে দাঁড়ান। পারবো না, তাছাড়া তোমার ওসব দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। কথাটা শুনে যেন মাথার রক চিরে গেল ঝিলমিলে। রাগে লজ্জায় পায়ের তলা থেকে শিউরে ওঠার মতো অনুভূতি। বলে কি লোকটা কিসের দেখার কথা বলছে? তাকে দেখাতে চাইছেই বা কে? আশ্চর্য। আর 4 মিনিট। বারিশের ভারী কণ্ঠস্বর কানে আসতে ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। হাতে চেপে ধরা টি শার্টটা দ্রুত বিছানার উপর ছুঁড়ে মেরে ইনারটা এক টানে খুলে ফেললো। তারপর বেড থেকে কুর্তির সাথে মেলা ইনারটা তুলে নিয়ে জলদি করে চটজলদি পরে ফেললো। দুই হাত দুটো কাঁপছিল তাড়াহুড়োয়। আর 3 মিনিট। ঝিলমিল আরও দ্রুত হাতের কাজ চালালো। ওপরে কুর্তিটা তড়িঘড়ি করে গায়ের মধ্যে গুলিয়ে নিয়ে কোনো মতে শ্বাস ফেলল। শেষ। কুর্তির হাতাটা ঠিক করতে করতেই বলল সে। কাচের জানালা থেকে এতক্ষণে চোখ সরল বারিশ। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। অলক্ষে গলা নালিবে এক ঢোক গিলল সে। জানালাটা ছিল ঠিক দরজার গা ঘেঁষেই, যেখানে পুরো ঘরটা তো বটে। ঝিলমিলের অনাবৃত শরীরের প্রতিটি স্পষ্ট প্রতিচ্ছবিও এতক্ষণ কাচের ওপর একদম পরিষ্কার দেখাই যাচ্ছিল। ইন্টারেস্টিং ভিউ। পকেটে হাত গুজতে গুজতে আনমনি বিড়বিড় করলো বারিশ। কিছু বললেন? না। কোথায় যাচ্ছেন? আপনার না কাজ আছে? বারিশকে রুম থেকে বের হয়ে যেতে যেতে দেখে বলল ঝিলমিল। শেষ। বলে রুম থেকে বের হয়ে গেল লোকটা। ঝিলমিল একবার দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 9টা বাজে। শুক্রবার হয় অ্যালার্মের পাঁচে শব্দ বাজেনি, না হলে ভোরে উঠতে হতো তাকে। সে এবার নিজেও নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই কাছে জানলার দিকে দৃষ্টি গেল তার, যেখান থেকে ঝিলমিলের এতক্ষণ দাঁড়িয়ে থাকা জায়গাটা দেখা যাচ্ছিল। সে এখন দাঁড়িয়ে আছে বারিশের জায়গাটায়। এতক্ষণ লোকটা এখানেই দাঁড়িয়েছিল। মাত্র ঘটে যাওয়া সবকিছু আর মাথায় ঘুরপাক খেতে গরম হয়ে গেল শরীর। সে নিজেই একবার নিজেকে ভালো করে দেখে নিলেও তাড়াহুড়ো করে ওনাটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে হনহন করে নিচে দিকে পা পাড়ল সে, যেন লোকটাকে সামনে পেলেই মাথা ফাটিয়ে দিবে আজ। বালিশ চাচু। সোফাতে বসে ফোন দেখছে বারিশ। হঠাৎই এক বাচ্চার গলা পেয়ে চোখ তুলে তাকালো সে। দেখলো সদর দরজা দিয়ে দৌড়ে আসছে ঝিলমিলের ছোট ভাই জেহান। দৌড়ে এসে বারিশের গলায় ঝুলিয়ে পড়ল। পেছন থেকে আসছে মেহরাজ। ভাতিজার মুখে চাচু ডাক শুনে সে বলল, আরে এখনো চাচ্ছু বলে? ভাইয়া বলতে বলেছি না? আরে ও তোমার ভাইয়া হয়। জিহান লাফিয়ে বারিশের কোল বসতে চাইল, কিন্তু বারিশ তাকে কোলে নিলই না। তাকে ধরে সোফার একপাশে বসিয়ে গভীর গলায় শুধল, কে চাচ্ছ তোমার? তুমি। ভাইয়া? আব্বু বলেছে তুমি আমার চাচ্চু। মনে মনে চরম বিরক্ত হলো বারিশ। বউয়ের মুখ থেকে চাচ্চু ডাক বন্ধ করতে পারলেও এই পিচ্ছি শালা এখনো
সূত্রই নেই। বারিশ একটু ঝুঁকে জিহানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর বাপ তোর চাচ্ছু, আজ থেকে তোর বাপকে চাচ্ছু ডাকবি। তাহলে আমি তোকে 2টো করে ললিপপ কিনে দেবো। আচ্ছা। কি রে, আমাকে পাত্তাই দিচ্ছিস না? বারিশের মুখোমুখি সোফাতে বসতে বসতে বলল মেহরাজ। তুই কি এখনো সেদিনের ব্যাপারে রেগে আছিস? বারিশ ফোনের দিকে চোখ রেখে কাঠফাটা গলায় বলল, এখানে এসছিস কেন? কে পাঠিয়েছে? তোর ভাই? সে কেন পাঠাবে? আমি কি এখানে আসতে পারি না? আর জিহান জাহানকে দেখার জন্য বায়না ধরেছিল, তাই নিয়ে এলাম। এই তো জাহান আসছে। চিলমি দ্রুত পায়ে নিচে আসতেই তার পেছনে পেছনে চঞ্চল সাহেব, ঝর্ণা বেগমও আসছে। ধীরে নামো, পড়ে যাবে তো। চঞ্চল সাহেব বললেন। ঝিলমিল সেই সব নাম শুনেই নেমে এলো। ততক্ষণে জিহান এসে বোনকে জড়িয়ে ধরেছে। মেয়েরা ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, কি রে, এভাবে কেউ সিঁড়ি দিয়ে নামে? ধীরেই তো নামছিলাম চাচু, তোমরা কখন এলে? কথা বলা অবস্থাতে নাক ফুলিয়ে বারিশের দিকে আর চোখে তাকালো ঝিলমিল। এমন সময়ে তার চাচা এসেছে, লোকটাকে যে কিছু বলতেও পারছে না। মাত্রই এসেছি, বস এখানে। সোফায় নিজের কাছে জায়গা করে দিল মেহরাজ। বারিশ বাধা দিল। ও বসবে না, যাও নাস্তা বানাও, আমার খেতে পেয়েছে। মেহরাজ অবাক হলো। সে একবার পেছনে ডাইনিং টেবিলের দিকে তাকালো, যেখানে বাসার কাজের লোকেরা আর শিশু বেগম সকালে নাস্তা সাজাচ্ছে। নাস্তা তো তৈরি, ও কেন বানাবে? চিলমিল জানে বারিশ এখন তারা উত্তর দেবে। সে নিজের চাচার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, ওদের বাসার কাজের লোক বড্ড নোংরা চাচু, খাবার খেতে তৃপ্তি আসে না আমার, তাই আমি নিজেরটা নিজেই বানিয়ে খাই, মাঝে মধ্যে ওনাকেও দিই। কি বলিস? এভাবে কতদিন? মেহরাজ একই ভঙ্গিতে গলার স্বর নিচু করে বলল, আমার অভ্যেস হয়ে গেছে, এত ভেবো না তো। বলেই বারিশের দ্বিতীয়বার তাগাদা দেওয়ার আগে ঝিলমিল সোজা রান্নাঘরের দিকে পা বাড়ল। ঘণ্টাখানিক পর ট্রেতে করে ধোয়া ওঠা গরম কফি আর নিজের হাতে তৈরি স্পেশাল চিকেন স্যান্ডউইচ সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এলো ঝিলমিল। ততক্ষণে শিউলি বেগম মেহরাজকে এই ডাইনিং টেবিলে খাওয়ার জন্য ডাকলেন। আমি বাসা থেকে এক প্রকার খেয়ে এসেছি, একদম জায়গা নেই। কিন্তু ঠিক তখনই ঝিলমিল ট্রেটা এনে সেন্টার টেবিলের উপর রাখলো। স্যান্ডউইচ আর চমৎকার ঘ্রাণ লোভনীয় সাজানো দেখে মেহরাজের পেটের খিদে নতুন করে জেগে উঠলো। সে মুচকি হেসে বলল, আমার ভাইজির বানানো স্যান্ডউইচ দেখে তো আর লোভ সামলাতে পারছি না, দে তো একটা। পাশে বসে থাকা জিহান পা দুলিয়ে বলে উঠল, আমিও খাবো আপু। শিমিল প্লেট দুটো এগোনো মাত্রই বারিশ কোনো রকম ভনিতা না করে খপ করে প্লেট দুটো নিয়ে নিজের দিকে টেনে নিল। তারপর একদম শটান গলায় পড়ল, টম্পা, ওখান থেকে কয়েকটা পরোটা আর মিষ্টি এনে ওদের দাও তো। তারপর বারিশ একদম ভাবলিসিন মুখে স্যান্ডউইচের থালাটা কোলের কাছে নিয়ে নিজের মতো করে খেতে শুরু করলো। জিহান ঠোঁট ফুলিয়ে কানার উপক্রম। আপু দাও। কি হলো, আপনি ওদের দিচ্ছেন না কেন? বারিশ কোনো উত্তর না বলে সবগুলো খাবার নিয়ে উপরে চলে গেল। ঝিলমিল শুধু একরাশ বিরক্তি আর বিস্ময় নিয়ে লোকটার কাণ্ড কারখানা দেখলো। মেয়েরাজ যদি বারিশের বন্ধু না হতো তাহলে বোধহয় অপমান বোধ করতো, তবে বন্ধু হওয়া তার কাছে কিছু যাই আসলো না। কিন্তু ঝিলমিল নিজেই কেমন লজ্জা পাচ্ছে। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, ফুপি কোথায়? ফুপিকে নিয়ে আসতে। ওকে কাল রাত থেকে পাচ্ছি না, নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে ঘুরতে গেছে। তাসিন আঙ্কেল কোথায়? ও তো বাসায়। কেন? এমনি, ফুপির ফোন বন্ধ। না, তবে কল তুলছে না। আর কিছু জিজ্ঞেস করলো না এ ব্যাপারে। মেহরাজ আর কিছুক্ষণ বসে জিহানকে নিয়ে চলে গেল। গভীর নির্জন মাঝরাত, চারপাশটা একদম নিঝুম। নাইট ক্লাবের তীব্র ঝাঁঝালো আবহে অতিরিক্ত মদ গিলে দিঘি এখন পুরোপুরি অসাড়। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার এতটুকু সাধ্য তার নেই। লোকচক্ষুর আড়ালে তাকে নিজের বাহুডোরে আগলে কোলে তুলে সোজা বাসায় নিয়ে এলো তাহসেন। ঘরের আবছা আলোয় ধীর গতিতে দিঘিকে বিছানা শুইয়ে দিল সে। মদের ঘোরে আর যন্ত্রণার দিঘির ঠোঁট দুটো থেকে থেকে বিড়বিড় করে উঠছিল। চোখের পাতা দুটো অস্বাভাবিক ভারী, কিন্তু কারো স্পর্শের ওমে অস্পষ্টভাবে চোখ মেলে তাকাতে সামনে তাহসিনের আবছা মুখ দেখতেই পেল। চিনতে পারার পর মুহূর্তে দিঘির বুকের গহীনে জমে থাকা কষ্টগুলো তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল মেঘির আগে। আর অস্ফুটে গলায় সে বলেই উঠল, তুমি তুমি আমাকে একদম স্পর্শ করবে না, দূরে থাকো, চলে যাও এখান থেকে। তাহসিন কোনো কথাই বলল না। সে ঝুঁকে পড়ে দিঘির কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ধীর হাতে সরিয়ে দিতে দিতে নিচু সিদ্ধ গলায় পড়ল, যারা সত্যি ভালোবাসে তারা সবকিছু মেনে নেয় ম্যাম। দিঘি চোখ দুটো টলমল করে উঠল। নোনা জলে সে
মাথা নেড়ে আকুল হয়ে পড়ল। আমি পারবো না, আমি পারবো না। তবে বলতে হয় আপনার ভালোবাসা মিথ্যে ছিল। মেয়েরা তার নিজের পুরুষের কাছে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না তাহসিন, সেখানে তুমি তো অন্য একজনকে নিজের হাতে স্পর্শ করেছ। আচ্ছা, মানতে হবে না, তবে এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আমি তোমাকে ভুলে যেতে চাই। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে ঝিলমিল। তার পাশেই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে বারিশ। ঝিলমিল কাল থেকে একদম চুপচাপ আছে। একটা মানুষ এত নির্দয়হীন হয় কি করে? মেহরাজ চাচুর কথা না হয় বাদ দিই, তাই বলে ছোট একটা বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে নিতে হবে? ওই রাগে কাল থেকে বারিশের সাথে একটা বাড়তি কথাও বলেনি সে। তবে কালকের সেই ঘটনার কথা মাথায় আসতে আর নিজেকে আটকে রাখতে পারল ঝিলমিল। সিটে সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, কাল যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম তখন আপনার চোখ কি জানালার দিকে ছিল? কোন জানলা? আমাদের রুমের দরজার পাশে যেটা আছে। মনে নাই। সত্যি করে বলুন, আপনি কিছু দেখেছিলেন? কেন, দেখার মতো কিছু দেখাচ্ছিল তুমি? শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ঝিলমিল। লজ্জা আর অস্বস্তিতে কানের লতি দুটো নিমিষে গরম হয়ে উঠল তার। তোতলাতে তোতলাতে বলে উঠল, আপনি আপনি এইভাবে কথা বলবেন না। সেখানে দাঁড়িয়ে আপনি সত্যি কিছু দেখেছেন কিনা সোজাসুজি বলুন। বারিশ আস্তে করে গাড়ি স্লো করে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের আপাত মস্তক একবার পরও করে নিল। তারপর ধীরে গম্ভীর গলায় বলল, যদি বলে দেখেছিলাম তাহলে আর জীবন আমার সামনে আসতে পারবে? কথাটা শুনে ঝিলমিলের মুখ একদম বন্ধ হয়ে গেল। কতক্ষণ অপলক চোখে তাকিয়ে ঝট করে মুখ ঘুরিয়ে জানলার বাইরের দিকে তাকিয়ে রইল সে। বারিশের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। এরপর পুরো রাস্তা দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর কয়েকটা অ্যাপেল শোরুমের সামনে গাড়ি থামালো বারিশ। ঝিলমিলকে গাড়িতে বসিয়ে রেখে ভেতরে গেলে সে। ঠিক 10 মিনিটের মাথায় ফিরে এলো হাতে একটা প্যাক করা আইফোন 70 বক্স নিয়ে। গাড়িতে উঠে বক্সটা ঝিলমিলের কোলে ছুরি দিয়ে বলল, নাও ধরো। কোলে পড়া আইফোনটা 70 এর লেটেস্ট মডেলটা দেখে ঝিলমিলের চোখের তারা চকচক করে উঠল। কিন্তু পর মুহূর্তে কিছু একটা মনে করে বক্সটা বারিশের দিকে ছেড়ে দিয়ে বলল, আমার লাগবে না এটা। বারিশ কোনো তর্ক করলো না। কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে দিল, নেবে না? না। থমথমে মুখে ফোনটা হাতে নিয়ে গাড়ির গ্লাসটা এক এক করে পুরোটা নিচে নামালো। তারপর ছাঞ্চা গলায় বলল, তুমিও নেবে না, আর আমিও তো এটা ব্যবহার করবো না, সুতরাং দরকার নেই এটার। বলে হাতে ফোনটা সজোরে বাইরে ছুঁড়ে ফেলার ভঙ্গিতে জানলার বাইরে হাত বাড়ল সে। আরে করছেনটা কি? ঝিলমিল আতঙ্কে প্রায় চিৎকার করে উঠছে। বারিশের হাতটা দু হাতে আঁকড়ে ধরল সে। 1.5-2 লাখ টাকার এই ফোনটা এভাবে রাস্তায় ফেলে দেবে? লোকটা কি সত্যি সত্যি পাগল নাকি? ঝিলমিল ফোনটা নিজের কাছে নিয়ে রেখে দিল। বারিশ আর কথা না বাড়িয়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। তার ফর্সা মুখটাতে ফুটে উঠেছে একটা থমথমে ছায়া। সেটা কি দুশ্চিন্তা নাকি বিরক্তি তা জানা যাচ্ছে না। পরিণীতা মেয়েটা সবসময় তাকে ভীষণ বিরক্ত করে। আজও মেয়েটার সাথে দেখা হয়েছে তার। কথা শেষে বাড়ির যখন ওকে পেছন ফেলে চলে আসছিল, ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত মিষ্টি কিন্তু তীক্ষ্ণ গলায় ডেকে উঠল পরিণীতা। ওকে বাই, আজকে বাড়িস? শব্দটা কানে আসতেই পৌঁছতে বারিশের হাঁটা থেমে গেল। মুহূর্তে পুরো শরীর বরফের মতো জমে গেল তার। কিছুক্ষণ সটন হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ঘাড় ঘুরিয়ে প্রশ্নবোধক চোখে তাকালো মেয়েটার দিকে। পরিণীত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সুথল। কি হলো, অবাক হলে খুব? বারিশ নিজের মনের ভেতর ঝরঝা মুখভঙ্গিতে প্রকাশ পেতে না দিয়ে বেশ কাজ করছে গলায় জবাব দিল, না। কি ভেবেছ আমি তোমাকে চিনতে পারবো না? পৃথিবীর সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি, আর পারবও না। বলতে বলতে পরিণীতা ঘাড় থেকে নিজের এক পাশে চুল এক পাশে সরিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে তার ফর্সা ঘাড়ে স্পষ্টভাবে ফুটে উঠল কালো কালিতে আঁকা এক গাঢ় ট্যাচু, যেখানে ইংরেজিতে স্পষ্ট অক্ষরে লেখা আর যে বারিশ। ট্যাটুর দিকে চোখ পড়তে বারিশের এতক্ষণে ধরে রাখা থমথমে চেহারাটা এবার সত্যি সত্যি গম্ভীর বিস্ময় আর চরম অস্বস্তিতর ছাপ ফুটিয়ে উঠল।